what are the 5 major books that you think has made the person you? প্রথম যে বইটা পড়েছিলাম সেটা হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েলের, কিন্তু ডিটেকটিভ উপন্যাস নয়, দ্য লস্ট ওয়ার্ল্ড। তো সেই লস্ট ওয়ার্ল্ড প্রথম বই বলা যেতে পারে, সেটা একদম ছোটবেলা। এবং তখন অনেকগুলো অনুদিত উপন্যাস পাওয়া যেত বাংলায়। তো বাংলায় যে অনুদিত উপন্যাস, তার মধ্যে যেটা পড়েছি, লাস্ট ডেজ অফ পম্পেই পড়েছি, লা মিজারেবল পড়েছি। এই 3টে বইয়ের কথা ভীষণভাবে মনে আছে। আর একটু যখন বয়সটা বাড়লো, বয়সটা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই একদিকে আমাদের জন্মদিনে যেটা হতো তখন না, মানে জন্মদিনে আড়ম্বর কিছু হতো না, 2-1জন আসতেন মামারা। তো তারা প্রত্যেকেই কোনো না কোনো সত্যজিৎ রায়ের হয় শঙ্কু অথবা ফেলুদা সিরিজের বই এবং পরবর্তীকালে 1 ডজন গপ্প সিরিজের বই তারা গিফট করতেন। তো সেইখান থেকে অবশ্যই সত্যজিৎ রায়ের ছোট গল্প ফেলুদা এবং শঙ্কুর প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল। তারও পরবর্তী সময়ে রুশ দেশের উপকথা এবং ইস্পাত, এই বইগুলো, অস্ট্রোভস্কির ইস্পাত, এই বইগুলো ভীষণভাবে ছাপ ফেলেছিল ছোটবেলায় বলে আমার মনে হয়। যাদের কাছে আমি চিরকাল ঋণী থাকবো তার মধ্যে সুমিত ঘোষ, একজন এডিটর, এবং পঙ্কজ শীল, উনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং SRFTI এর মানে তিনি শিক্ষকও বটে। অন্যদিকে অর্ঘদার সঙ্গে দেখা হয়, মানে অর্ঘ কমল মিত্র, তারপর অর্ঘদা, রবিরঞ্জন মৈত্র, ওদের কাছ থেকে প্রচুর কিছু শিখি। আর পাশাপাশি একটা বিষয় চলছিল, সেটা হচ্ছে দেবুদা, মানে দেবজ্যোতি মিশ্র। তো দেবুদা কাছে মিউজিকের এই যে জায়গাগুলো এবং ইন জেনারেল লাইফের বিভিন্ন আসপেক্ট ভীষণভাবে শিখি। এদের অবদান বিরাট বলবো। তার পরবর্তীকালে সত্যি কথা বলতে যার অবদান আমার জীবনে সবচেয়ে বেশি, মানে মনুদা ছাড়া, কারণ মনু মালহোত্রা ছবি না করলে আমি ছবি করা শুরু করা হতো না। তো মনুদা ছাড়া যার অবদান সব থেকে বেশি আমার জীবনে আমি মনে করি যাদের, তার মধ্যে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি, মানে শ্রীকান্ত এবং মণি। শ্রীকান্তার কাছ থেকে না ছবি বিষয়টা অনেকখানি শিখেছি এবং আমি এখনো মানে দর্থহীন ভাষায় বলতে পারি যে এই রকম একজন প্রযোজক পাওয়া, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে একটা বিরাট পাওনা। তার কারণ আছে, তার কারণটা হচ্ছে যারা মিশেছেন শ্রীকান্তার সঙ্গে এবং কথাবার্তা বলেছেন তারা জানেন অ্যাকচুয়ালি যে উনি ছবিটা কিভাবে দেখেন, কিভাবে ছবির ভবিষ্যৎ দেখতে পান। দেবের একটা বড় ভূমিকা রয়েছে আমার জীবনে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে সব প্রোডাকশন হাউসের সঙ্গেই কাজ করেছি, প্রত্যেকের কাছেই কিছু না কিছু শিখেছি, এটি কোনো সন্দেহ নেই। এই যে লাভ স্টোরিটা এত বিউটিফুল জার্নি, লাভলি প্যারেন্টস, ফুটফুটে দুজন বাড়িতে, অ্যান্ড হোয়াট এ ব্লিসফুল জার্নি। এবার একটু জানবো কিভাবে দেখা হলো, কত বছর আগে, অ্যান্ড একে অপরের কি দেখে ইউ গট ফিদা। আমি বেসিক্যালি ওর খুব ভালো বড় ফ্যান ছিলাম, তো রেগুলারলি ওর সব শোজ আমি ফলো করতাম। অ্যান্ড ওর ছোট ভাই দালুশি, ওর সাথে আমি একই কলেজে পড়তাম আর কি। তো স্লোলি আই কেম টু নো কি ও একদিন মানে বম্বে থেকে কলকাতা ট্রাভেল করছিল। তো আমি ওর ভাইকে বলেছিলাম যে রাজ প্লিজ মেক মি মিট হিম ওয়ান্স and I want to tell him that I'm a big fan of him and আমি কিছু চকলেটস দেবো। She connected over BBM. Yeah, I connect. We connected BlackBerry over Messenger BBM. ছিল। BlackBerry Messenger ছিল। उन दिनों में वही होता था एक जरिया। But actually আমরা ওটা যে কিছু বেশি হবে ওটা তখনও ভাবিনি। We just মানে it was just simple, মানে very simple and the way everything starts, very simple, so very innocently, very honestly. I went to meet him at his place. Yeah, with lots of chocolates. With lots of chocolates. But অনেক being অনেক, ও একবার মানে ও এমন নাকি লজ্জা পেয়েছিল আমাকে দেখে, ও তাকায় পর্যন্ত নি অন্যদিকে দেয়ালের দিকে তাকে কথা বলছিল। না দেওয়ালের দিকে না রে, বাড়িতে তখন মা আছে, বাবা রয়েছে, ও দেয়ালের দিকে তাকিয়ে কথা বলছিল। তো আমি ওকে চকলেট দিলাম, ও চকলেটটা অন্যদিকে তাকিয়ে আমার হাত থেকে নিচ্ছিল, মানে আমার দিকে তাকিয়ে না। তাই আমি বললাম যে বাবা কি প্রবলেম, মানে এত অ্যারোগেন্ট কি করে একজন হতে পারে। তাই but it was not arrogance. Initially I thought it's arrogance. I was shy. I said ঠিক আছে, থ্যাংক ইউ অনিকদা, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনার সাথে দেখা করে, আপনার গানের খুব বড় ভক্ত আমি, আপনি আরো ভালো করুন লাইফে, করে দেখা সাক্ষাৎ করে বেরিয়েছি। আমি ঠিক আছে, মানে একটু অ্যারোগেন্ট আছে বাট শিল্পী ভালো। তারপর হঠাৎ করে আমাকে ও হয়তো ফিল করেছে যে না আমি একটু বেশি রুড হয়ে গেছি মেয়েটার সাথে,
তো পরে ফোন করে বলছে যে আর ইউ ফ্রি ফর লাঞ্চ টুডে? I said lunch, okay, I'll come, but I'll come with a friend. He said, okay, come over with a friend. So আমরা গেছিলাম, তোমাকে মোক্যাম্বোতেও ট্রিট দিয়েছিল. That was the beginning of our Yeah, we connected. Wow, that sounds like a super cute beginning. মানে অনিকের জন্য অনেক চকলেটস নিয়ে দেবলিনা পৌঁছে গেল। And কত বছর আগেকার কথা এটা? Oh my god, 2012 August. মানে 1 ডজন বছর হয়ে গেছে। Almost, yeah. এবছরে we are going to celebrate our 10th anniversary, wedding anniversary by God's grace. I mean, সবাইকে একটাই wish করি যে always stay, best and good. Ups and downs, সবকিছুতেই কোনো না কোনো pressure, problems তো প্রত্যেকটা জিনিসে থাকে. I mean, it's easy to give up. It's very tough to hold on, to cling on, and face everything that comes through and just overcome it. What was the first jewelry that Onik gifted Deblina and Deblina Onikke? সেটা যদি একটু আমরা জানি, what it was. First ও আমাকে একটা গিফট দিয়েছিল, যেটা হচ্ছে এই যে একটা ডায়মন্ড স্টার, একটা আমি পড়তে ভালোবাসতাম, এটাও আমাকে গিফট করেছিল, আমার মনে আছে। কারণ তখন ঠিক আমি ওর কাছ থেকে না গিফট নিতে আমার একটা অদ্ভুত লাগতো, বাট শি ওয়াজ আ গার্ল উইথ হার ডিগনিটি এন্ড স্টাফ। আমাকে প্রথম দিন ডেটে গিয়ে বলেছে, ক্যান আই পে দ্য বিল? তো আমি বলেছি, হোয়াট আর ইউ সেইং, আই হ্যাভ টেকেন ইউ আউট ফর আ ডেট, হাউ ক্যান ইউ পে? নো, আই গেস তার আগে আমি কাউকে অ্যালাউ করতাম না আমার জন্য পে করতে। নো ওয়ান পেড ফর মি অলসো। ইয়া, দ্যাটস গুড, দ্যাটস গুড, দ্যাট আই অ্যাপ্রিশিয়েট রিয়েলি। হি ইজ দ্য ফার্স্ট ম্যান with whom I went out and actually তো তারপরেও আমাকে একটা এইটা কিনে দেয়। আমার ওকে গয়না গিফট করা, দেখো মানে বিয়ের, আমার মনে পড়ছে না, বিয়ের আগে we were not entitled to gift any gold jewelry, মানে তখন the thing was not that, but আমাদের courtship was of 2 years, তার মধ্যে 1 বছর তো একটু ঘোরাফেরা বিগ বস করতে গিয়ে আমার কেটে গেছে। তারপরে 6-7 মাস ধরে শপিং শুরু, ওয়েডিং শপিং। আশীর্বাদের তখন মারা ওর জন্য, আশীর্বাদের মা বাবা সকলেই ওর জন্য কিনেছিল। আমি খালি একটা ডায়মন্ড রিং কিনেছিলাম, যেটা ওকে আমি আই থিঙ্ক ফুলসজ্জায় আমি পরিয়েছিলাম। So that was the thing. Keeping it honest, I mean, not making up anything. No, of course, why will you make up? You always come across as a very honest and put a bacha chele, and that will always remain even when Onik becomes a dadu. Actually, he's too sweet. Yeah, the naam ta jani ki? Gollu mama. তুমি আজকে আমার জন্য একটা ভালো রোমান্টিক গান ডেডিকেট করো। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে। না, আরেকটা কথা আমি বলবো যে ও কিছুদিন আগে I was in a different kind of a mood, যেদিন আমাদের বাড়িতে we had some friends come over, তো ওদিনকে খুব রিকোয়েস্ট করেছিল, but I couldn't sing for her, তো আজকে I will make it up for her. Thank you. So the matter ends here. Okay. दिल को मेरे हुआ यकीन, हम पहले भी मिले कहीं, सिलसिला ये सदियों का, कोई आज की बात नहीं। दिल को मेरे हुआ यकीन, हम पहले भी मिले कहीं, सिलसिला ये सदियों का, कोई आज की बात नहीं। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा ओ हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हमनवा। কমন ট্রেটস, সাকসেসফুল পিপলদের কমন ট্রেটস তোমার কি কি তুমি অবজার্ভ করেছো এবং যেগুলো তোমাকেও ইনফ্লুয়েন্স করেছে, এবং তুমি যখন পাঠশালা চালাও তোমার অগন্তি স্টুডেন্টস, তুমি চাও তারাও শিখুক the common traits that make a person a successful individual? একটা কমন ট্রেট আছে, সেটা আমি বলবো যে আমি সত্যজিৎ রায়কে দেখি কাজ করতে, মগ্ন হয়ে কাজ করেন, একদম আর কিছু দেখেন না।
এখন যদি কেউ বলে যে আর কিছু কি দেখেন না, তিনি কি তার খ্যাতি দেখেন না বা কিরকম ভাবে কি হবে, ওটা তো অংশ তো, যে আমি কাজ করছি, আমার কাজগুলো যেটা মানুষ চারিধারে ছড়িয়ে যায়, কিন্তু তার জন্য এমন কখনো কোনো কিছু তার কাজের জায়গা থেকে দাঁড়িয়ে এমন কিছু করেননি কখনো, মানে আমি দেখিনি এবং আমরা যা শুনেছি যাদের কাছ থেকে। আমি তো নিজে ব্যক্তিগত একজন ভায়োলিনিস্ট হিসেবে কাজ করেছি, আমি ফ্লোরে দেখেছি এরকম একজন উদাসীন মানুষ কাজ করছেন, সবকিছু দেখছেন, খেয়াল করছেন, কিন্তু ওরকম একজন যে উদাসীন বাদ বাকি যখন ফ্লোর থেকে চলে গেলেন না, ওই এইচএম এর সেই যারা জানে সে পেবলস গুলোর উপর দিয়ে উনি চলে যাচ্ছেন, আর পেছনে তাকাচ্ছেন না, পেছনে শুধু তাকাচ্ছেন না, রেকর্ডিং রুমের মিউজিকটাই পেছনেই তাকাচ্ছেন না, উনি পেছনের আর কিছু রেখে যাচ্ছেন না, সামনের দিকটা দেখেন। সলিল চৌধুরীকে তার পরদিনই আমি সেই একই ফ্লোরে, এইচএম এর ফ্লোরে, মানে আগের দিন সত্যজিৎ রায়ের কাজ হয়ে গেছে, সুশান্ত ব্যানার্জি মিউজিক রেকর্ডিস্ট, সাউন্ড ইঞ্জিনিয়ার, আমাদের ভীষণ প্রিয় সুশান্ত দা, এবং সেই রেকর্ডিংসে কাজ করছে সলিল চৌধুরীকে, গম গম করছে সমস্ত কিছু, সবকিছু কি অসাধারণ, সমস্ত ইনক্রেডিবল সমস্ত সলিল চৌধুরীর গান, কি বলবো, আপনারা জানেন, শোনেন, অসাধারণ সেই সমস্ত গান। কিন্তু ওই একটাই ট্রেড, গানটা শেষ হয়ে গেল, ইন্টারভিউ কি ভালোবেসে, কত আবেগ দিয়ে, কত মায়া নিয়ে করলেন, যেই বেরিয়ে এলেন ওই মায়াগুলো কেটে বার করে দিলেন। এবং তারপর আমি দেখেছি সলিল চৌধুরীর ক্ষেত্রে সেটা, যে ওনাকে যদি কখনো বলা হতো আপনার এই গানটা কি অসাধারণ হয়েছে, শরীরে কিরকম ভাবে লাজুক একটা হাসি হবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাউন্ড, লাইট, তুমি আর তোমার ম্যাজিক, মানে পুরোটাই হচ্ছে একটা ফেয়ারি টেলের মতো সুন্দর। সত্যি ফেয়ারি টেল, হ্যাঁ একদম ফেয়ারি টেল। আচ্ছা, অনেক স্বপ্ন তো পূরণ হয়েছে, কিছু অধরা স্বপ্ন যেগুলো এখনো স্পর্শ করা হয়নি। দেবজ্যোতি মিশ্রর কি আদৌ কিছু রয়েছে? পুরোটাই রয়েছে। স্বপ্ন তো একটাই, যে সারা পৃথিবী জুড়ে সবার ঘরে ঘরে প্রত্যেক থালায় ভাত থাকুক, ভাতের গন্ধ থাকুক, লেগে থাকুক। এই যে প্রথম বলা হলো কেমন আছো, ভালো আছি, ভালো কি আছি, যদি ভালো থাকি তারপরে এই যুদ্ধগুলো কেন হবে। সুতরাং এই স্বপ্নটাই, এটাই হচ্ছে আসল স্বপ্ন, সবচেয়ে বড় স্বপ্ন। আর বাদ বাকিগুলো নিশ্চয়ই স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমাকে বাঁচিয়ে রাখে, জাগিয়ে রাখে। হ্যাঁ, আমি জেগে থাকি যে আমি কি বহু বহু লক্ষ লক্ষ মানুষের একজন হতে পারি যারা এই সভ্যতায় যুদ্ধর আগুন নিভিয়েছে। সেটাই তো সবচেয়ে বড় স্বপ্ন, সেটাই তো অপরাধ রয়ে গেল, এখনো পর্যন্ত রয়েছে। কোনো একদিন কেউ একজন কোনো একটা গোষ্ঠী, অনেক বহু বহু মানুষের স্বপ্নে এই যুদ্ধ, সত্যিকারের যুদ্ধের আগুন নিভে যাবে। ভীষণ ভীষণ গম্ভীর গম্ভীর কথা হলো, এবং সত্যি মনে হয় যে তুমি হঠাৎ করে আয়নাটার সামনে দাঁড় করে দিলে, and the raw naked truth is in front of us। কিন্তু আমাদের অনুষ্ঠানে শোনা কথা শোনায় একজনের কথা শুনবো, এবং আমি জানি সে যখন মেনশন হবে তোমার মুখে একটা অন্য দীপ্তি ফুটে উঠবে। সাকুরা, সাকু বেবি। হ্যাঁ, সাকুরাকে বলা হয় আমাদের বাড়ির অমিতাভ বচ্চন। ইয়েস, আমাদের বাড়ি অমিতাভ বচ্চন, ফ্রেঞ্চ বুলডগ, ফ্রেঞ্চ বুলম্যান নাকি জানি না, আমরা কোনো কিছু আমাদের আনন্দে আলোকিত করে রেখে দেয় আমাদের সবাইকে, আমাকে, জোনাকিকে, ছোট আমাদের একটা ঘরের সাংঘাতিক মানুষ। সাকুরার সাথে তার বন্ধুত্ব, এই সাকুরা আসে, সাকুরা তার রাত্রিবেলা তার সাংঘাতিক সব ব্যাপারে ঘটতে থাকে। সে মার কাছে যাবে সে, এবং সে আমাকে মার পাশে থাকতে দেবে না। এই গল্পটা আমাদের সত্যি কথা অনেক কিছু, অনেক সিরিয়াসনেস, অনেক কিছুর মধ্য থেকে দাঁড়িয়ে এই গল্পটা আমাদের সত্যি দারুণ আনন্দ দেয়। সাকুরা আমাদের জীবনের, আমি বলবো না একটা মেম্বার, বলবো না অন্যতম আকর্ষণ, যে আরো ভালো কেন আমরা আছি, আনন্দ করে আছি। তো সাকুরাকে এমনি তোমার ডাকার নামগুলো কি কি? বিকজ একটা তো আমরা জানি সবাই, পাবলিক ফিগার সাকুরা, সাকু, আর কি কি ডাকা হয় তোমার? তো অভিনব লিস্ট। আমার লিস্টে কিন্তু সাংঘাতিক, কৃষ্ণের সেই সব অনেক নামের মতো আর কি, মানে যখন যেটা সানাকুড়ি, কোনাকুড়ি, টেনাবাই, উলাবাই, সিনামা, আমামা, পাপাপা, বুলাবা, টেনাদা, টুটাদা, তাকিদা টুম, ঢুকিতে ডিম, তাকিদা তাম, তাকিদা দাম, সাকু, পাকু, টাকু, কাকু, বাপু, সব আছে। ও তখন কি করে, মানে ও তখন দৌড়তে থাকে, ছুটতে থাকে, এটা সোফা থেকে সোফায়, সোফা থেকে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন, মানে ও তো প্রচন্ড অ্যাক্টিভ আমি দেখেছি। মানে ওকে এক জায়গায় খুব একটা দাঁড় করাই ছবি তোলা যায় না, একটা ভীষণ ভাবে। হ্যাঁ, আর তার রাজা অমিতাভ বচ্চন।
রাজা শাহনশাহ। So how does the calendar look? Because you're into everything. মানে ডিরেকশন রয়েছে, লেখালেখি রয়েছে, অভিনয় রয়েছে, সবকিছু রয়েছে, তার মধ্যে সিনেমাটোগ্রাফি, নানা রকম কাজ। 2024 ক্যালেন্ডার, হাউ ডাজ ইট লুক টু ইউ? 2024টা খুব ইম্পর্টেন্ট ফর মি, তার কারণ আমার দুটো ছবি রেডি, ফিচার ফিল্ম। একটা রিসেন্টলি রেডি হয়েছে, একটা ইন্ডো ইটালিয়ান কো প্রোডাকশন, তার নাম দেওয়া হয়েছে, ইন্ডিয়ান নেম দেওয়া হয়েছে পরিক্রমা। এটা একটা ট্রাইলিঙ্গুয়াল ফিল্ম, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, হিন্দি আর পার্টলি ইটালিয়ান। তার কারণ ছবির ন্যারেটিভে আছে একটা ইটালি আছে এবং ভারতবর্ষ রয়েছে। তো এটা রেডি হয়ে গেছে। এখন আমার ইউরোপিয়ান প্রডিউসাররা তারা কোনো একটা নিশ্চয় বড় ফেস্টিভ্যালে প্রিমিয়ার করে তারপর রিলিজ করবে। রিলিজ মানে ইন্ডিয়া এবং ইটালি, এবং যদি ওরা ইউরোপের অন্য জায়গায় ফ্রান্স বা জার্মানিতে রিলিজ করে। তো এটা একটা টেস্ট অফ এন্ডিউরেন্স বলবো, তার কারণ ছবিটা আমরা অনেকদিন ধরে প্ল্যান করছি, আর যেহেতু কো প্রোডাকশন, ফার্স্ট অফিসিয়াল ইন্ডো ইটালিয়ান কো প্রোডাকশন, প্যাকড গুলো করতে অনেক সময় লেগেছে। তারপরে আমরা ফাইনালি শুট শুরু করি ইটালিতে 2020 জানুয়ারিতে। এবং আমি যখন সাউথ ইটালিতে শুট করছি তখন নর্থে কোভিড শুরু হয়ে গেছে। শুটিং এর পরে আমরা ব্রেকে যখন গল্প করতাম, লোকে বলতো এটা একটা সিম্পল ফ্লু, এটা প্রত্যেক বছরই হয়। আর তা আমি যেটা খুব ইন্টারেস্টিং, আমরা শুটটা শেষ করলাম 4th of February, একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমাদের ছোট ক্রু, আমার ওয়াইফ, আমরা ফিরে এলাম। ফিরে এসে তারপর লকডাউন হয়ে গেল। তারপরে ছবিটা কোভিড এর জন্য বন্ধ হয়ে গেল। ইন্ডিয়ান প্রোডাকশন কোম্পানি যে ছিল তাদের প্রবলেম হলো, আবার নতুন করে তৈরি করে 22তে আমরা শুট করলাম। 22, 23 গোড়া শুট করে পোস্ট প্রোডাকশন শেষ হয়েছে। তার মানে এটা একেবারে প্রথমে অনেকেই বলেছিল এটা হবে না, টেস্ট অফ এন্ডিউরেন্স বলতে পারবো। তা আমি ভেরি হ্যাপি যে ফাইনাল শোটা শেষ করতে পেরেছি। এটা রেডি ফর রিলিজ। আরেকটা ছবি, সেটা আরো খুব মানে কোভিড এ প্রবলেম হয়েছিল। 2019 আমি রাহাগীর বলে একটা ছবি করি। ছবিটা হচ্ছে হিউম্যান এমপ্যাথি নিয়ে, কমন ম্যানে যে এমপ্যাথি সেটা দেখানো হয়েছিল, যে কি করে তারা একটা ওল্ড কাপলকে বাঁচালো। হ্যাঁ, মানে ঝাড়খণ্ডে আমরা শুট করেছিলাম। ছবিটা অনেক অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পেয়েছে, কিন্তু রিলিজ হলো না, কোভিড এর জন্য আটকে গেল। সেটাও এতদিন পরে ওটা রিলিজ হবে এবং ফাইনালি ওটিটিতে আসবে। আসলে আমি প্রডিউসারদের রিকোয়েস্ট করেছিলাম তোমরা ওটিটিতে দিও না, কারণ ছবিটা আমি তৈরি করেছি যে সিনেম্যাটিক স্পেস ভেবে, যেভাবে জিনিসটাকে ডিজাইন করা হয়েছে সেটা বড় পর্দার জন্য। ঠিক আছে, বড় পর্দার পর ওটিটি তো একটা ভীষণ পপুলার, লোকে দেখবেই। ফলে দুটো রিলিজ এই বছর আমার, ফলে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু সি দ্য রিঅ্যাকশন অফ দ্য অডিয়েন্স। এই যে কনস্ট্যান্ট এত এভলিউশন অফ টেকনোলজি অ্যান্ড পিপল অ্যান্ড ওয়ার্ল্ড, স্টিল হোয়াট আর দ্য ফিউ কনস্ট্যান্ট থিংস যেটা মনে হয় that all successful people you have met and including you yourself, কিছু ট্রেডস যেটা কমন, এবং এই কমন ট্রেডস গুলো থাকলে everybody and anybody will be benefited? লার্নিং and learn, যার কোনো শেষ নেই। এবং কতগুলো ফান্ডামেন্টাল জিনিস লেখাপড়ার ক্ষেত্রে ছোটবেলা থেকে আমরা শিখেছি, নেসফিল্ডের গ্রামার বা রেনাল্ড মার্টিনের গ্রামার বুক বা ব্যাকরণ কৌমুদি, এইগুলো ভালোভাবে পড়লে ভাষাটা খুব তাড়াতাড়ি শেখা যায়। সেটা আমার মনে হয় সমস্ত ক্ষেত্রে। আমি যে সমস্ত অসাধারণ মানুষদের সঙ্গে মিশেছি, যাদের সঙ্গে কাজ করেছি, যাদের নিয়ে কাজ করেছি, আমি দেখেছি যে ওই প্রাথমিক জিনিসটা ভালো করে শেখা, তার সেটা গ্রিপে চলে এলে বাকি জিনিসটা অনেক সহজ হয়ে যায়। তো সিনেমার ক্ষেত্রে আমি যেটা প্রথম থেকেই করেছি, যে আমার মনে হয়েছিল যে এটা খুব এমন একটা মাধ্যম, হাইলি টেকনোলজিক্যাল, ফলে টেকনোলজিটাকে শিখতে হবে। হয়তো আমি পরিচালক হব, কিন্তু আমি মন দিয়ে ক্যামেরা শিখেছিলাম, এখনো শিখছি। এডিটিং শিখেছিলাম, সাউন্ড রেকর্ডিং শিখেছিলাম, তাছাড়া অন্যান্য জিনিস, অভিনয় শিখেছিলাম। আমার গুরু ছিল পৃথ্বী ভট্টাচার্য, আমাদের নাটকের গুরু ছিল।
উনি আমাকে যা অভিনয় শিখিয়েছিলেন, মাইন্ড, বডি ল্যাঙ্গুয়েজ কি করে ব্যবহার করতে হয়, ফিজিক্যাল অ্যাক্টিং, ভয়েস থ্রোয়িং, এইগুলো এখনো আমার কাছে মানে আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। ফলে এগুলো হচ্ছে মানে প্রাথমিক শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস গ্রো করা, মানে কখনো থামাতে নেই। আমি শিখে গেছি না, কিছুই শেখনি তুমি, কিছুই জানোনি, এটাই ভাবতে হয়। আর আমার মিডিয়ামে তো টেকনোলজি এত চেঞ্জ হয়েছে। আমি শুরু করেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অপটিক্যাল সাউন্ড, তারপরে কালার, ম্যাগনেটিক সাউন্ড হলো, মানে অ্যানালগেই অসংখ্য পরিবর্তন। তারপর চলে এলো ডিজিটাল, মানে আমি একটা যখন 5D ক্যামেরা নিয়ে আমি শূন্য অঙ্কের আউটডোর করতে গেলাম, সমস্ত ইন্ডাস্ট্রি বললো গৌতম দা একটা পাগল, এত বড় একটা ইউনিট নিয়ে দুটো ছোট ছোট ক্যামেরা নিয়ে যাচ্ছে। আমি টেস্ট করে দেখিয়েছি, আমি দেখলাম যে আমার পক্ষে খুব ইজিয়ার হবে ম্যানুভারিং করা। দেখলাম ফাইনাল রেজাল্ট ইজ ফাইন। কিন্তু এই টেকনোলজিটাকে শিখতে হবে, জানতে হবে, ইউজার্স ফ্রেন্ডলি বলে কাজ করলে চলবে না। আমি একটা জিনিস মানে খুব মানে সহজ হয়ে গেছে, এখন কোম্পানিগুলো খুব ইউজার্স ফ্রেন্ডলি ইকুইপমেন্ট দিয়ে দিয়েছে, কিন্তু না, তার ফান্ডামেন্টালস শিখতে হবে। আর এখন আমি একজন ক্যামেরাম্যানকে বলবো যে ডিজিটাল যুগ, তোমার আর ফটো অপটিক্স শিখে কি লাভ? না, তুমি যদি জানো সেলুলয়েডের ফটো অপটিক্স, তাহলে প্যালেট গুলো বুঝতে পারবে। ফলে আমার মনে হয় যে প্রতিটি জিনিস মন দিয়ে শেখার আমাদের একটা বিরাট এক্সাম্পল হচ্ছে সত্যজিৎ রায়। মানিকদা যে কোনো জিনিস শিখতেন মানে কি মন দিয়ে, মানে বাচ্চাদের একটা প্যাশন থাকে না জানার, মানিকদার ওরকম ছিল, মানে যে কোনো জিনিস টুক করে শিখে না যাওয়া। তো এরকম আমি প্রচুর লোককে দেখেছি যারা সবসময় চেষ্টা করে গভীরে যাওয়া এবং সেটাকেই চর্চাটাকে চালিয়ে যাওয়া। মৃত্যুর শেষ দিন অবধি, মানুষ জীবনের শেষ দিন অবধি আমার মনে হয় যে মানুষ একটা চর্চা করে যায়, নতুন জিনিস জানার চেষ্টা করে। ফাদার গৌতম ঘোষ যখন ছেলে মেয়েদের বড় করেছে, what are the few words that you have passed on to them? যে কথাগুলো শোনা, কথা শোনা। আমার ছেলে মেয়ে, আমার মেয়ে আমার ছেলের থেকে 6 বছরের বড়। মেয়ে জন্মার সেই বছরই আমি ফার্স্ট গোল্ডেন লোটাস পেলাম, প্রেসিডেন্ট গোল্ডেন দখল ছবির জন্য। খুব লাকি, সবাই বললো খুব লাকি মেয়ে। আমার ছোটবেলার বন্ধু অপর্ণা বললো, দেখ তোর মেয়েটা সব থেকে লাকি। তা ও বড় হচ্ছে যখন, আর অপর্ণাই ওর নিজের স্কুলে গিয়ে ভর্তি করেছিল মডার্ন হাইতে। ছেলে জন্মেছে 6 বছর পরে, তখন আমি ওয়েল এস্টাবলিশড ফিল্ম মেকার। তো ওদের আমরা একেবারে ছোটবেলা থেকে লিবার্টি দিয়েছি, নিজের মতো যেটা ভালো লাগে কর। পড়াশোনার চাপ কখনো দিইনি, যেটা ভালো লাগে করো। বাড়িতে প্রচুর বই আছে, রেকর্ডস আছে, গান শোনো, বাড়িতে পিয়ানো রয়েছে, পিয়ানো বাজাও। পরে কখনো আমরা কোন রকম কিছু ইম্পোজ করিনি। আমার মনে হয় এটা উচিত, কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা কি আমাদের একটা পার্সপেক্টিভ ছিল, পয়েন্ট অফ ভিউ ছিল, আমরা পৃথিবীকে দেখতাম। আমার ছেলে মেয়েদেরও দেখি তাদেরও একটা পয়েন্ট অফ ভিউ, তারও একটা অন্য জেনারেশন, তার অন্যরকম ইকোনমিক সিস্টেম পাল্টে গেছে, তার কিছু কিছু জিনিস তাকে অ্যাট্রাক্ট করে। তা আমরা কখনো না করিনি, শুধু গাইড করেছি। হয়তো আমার ছেলে ভীষণ দুষ্ট ছিল, তোকে মাঝে মাঝে আমার স্ত্রী একটা চাটি মারত। আমরা যেমন ওস্তাদ বিসমিল্লাহ খানকে নিয়ে শুটিং করছি, সিঙ্ক শুটিং, একটা বড় 35 DL ক্যামেরা নিয়ে, খুব ইন্টারেস্টিং স্টোরি। ও তখন ছোট্ট ছিল, 2.5 বছরের। আমাদের যেহেতু আমার স্ত্রী আমার সঙ্গে কাজ করতেন, আর আমি বাচ্চাদের নিয়ে যেতাম আউটডোরে। শুটিং চলছে, শর্ট টেক করছি, আমি ক্যামেরায় শর্ট টেক করছি, উনি সানাই বাজাচ্ছেন। আর আমি শুনতে পাচ্ছি খাটাক খাটাক আওয়াজ। মানে আমার পুত্র একটা ট্রলি ব্যাগে চিপস থাকে, তাই দিয়ে ট্রলি লাইন গুলোকে সমান করতে হয়, ওই ব্যাগের চিপস গুলো নিয়ে ছুটছে খাটাক খাটাক করে। তাই শর্ট কাট হয়ে যাওয়ার পর আমার স্ত্রী গিয়ে ওকে এক চড় মেরেছে। কি অসভ্য ছেলে করছো। বিসমিল্লাহ খান সাহেব বললেন, क्यों मारा बेटी बच्चे को, इधर आओ। করে আমার স্ত্রীকে ডাকলেন, কেন মারলে? ও
করে না খাসার এরকম শুটিং চলছে, এরকম করছে, বলি আরে বাচ্চা তাল মে হ্যায় সুর মে হ্যায়। আমিও শুনেছি বেড়াতে বেড়াতে ও একেবারে তালে ফেলছিল ওটা। এটা অসাধারণ, মানে তার কারণ একটা শিশু যখন খেলা করে ওর একটা রিদম রয়েছে, টাক টাক। ফলে আমার মনে হয় যে এই যে দুষ্টুমি গুলো বাচ্চারা করে তার মধ্যে একটা সঙ্গীত রয়েছে। ফলে আমার বাচ্চাদের আমরা মানুষ করেছি ওইভাবেই, ইউ আর ফ্রি। আর বাচ্চারা বড় হয়ে যখন শুনেছে যে আমি আর আমার স্ত্রী নীলাঞ্জন আমরা লিভ টুগেদার করেছি সারা জীবন, কোনো আনুষ্ঠানিক বিবাহ হয়নি, পরবর্তীকালে ওদের কি একটা করতে হয়েছিল রেজিস্ট্রি। কারণ আমি যখন প্রথম ছবি করি তখন তো নীলাঞ্জন আমার সঙ্গে চলে গেছিল। তো বলে এ পরে বড় হয়ে শুনেছি সারা জীবন আমরা দুটো গামড়া বাচ্চা হয়ে গেলাম, তোমার লিভ টুগেদার করে রইলে। তা তখনকার দিনে ওটা নিয়ে একটা সোশ্যাল ট্যাবু ছিল। পরে মানে আমাদের খুব ফ্রি হাউস, সেদিক থেকে আমার মনে হয় আমি পেরেন্টস বলবো যে এখন বিশেষ করে যেহেতু টেকনোলজি এমন বদলে গেছে, ধরো একটা শিশু জন্ম থেকেই স্মার্টফোন এবং তার একটা অ্যাডিকশন হবেই, কিন্তু তাকে বকে লাভ নেই, তুমি তো টেকনোলজি বাইরে নিতে পারবে না তাকে, কিন্তু তাকে এমন কিছু ইন্টারেস্ট তৈরি করতে হবে যাতে সে ক্লোজ টু নেচার থাকে, মানে শুধু যেন ভার্চুয়াল ওয়ার্ল্ডে বাস না করে। মানে এটা ভীষণ দরকার ফর হিউম্যান বিং, ক্লোজনেস টু নেচার। চারজনের পরিবার, চারজনের মধ্যে সবসময় দেখে মনে হয় দারুণ কেমিস্ট্রি, কিন্তু তাও হয় না একটু বাড়ির মধ্যে মা মেয়ে কোন দলটা চলে বেশি, দলবাজি আছে কিনা, এইটা একটু জানবো। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে যখন দল ব্যাপারটা চলে আসে তখন আমি প্রথমে দিদির কাছে চলে যাই। আমার ওটাই বেস্ট লাগে, কারণ দিদির কাছে গেলে আমরা জানি যে ব্যাস সেফ সাইডে আছি, আর কোনো প্রবলেমই হবে না। সেটা যেমন ঠিক, তেমনি পাশাপাশি এটাও ব্যতিক্রমও আছে যে কখনো কখনো ওদের মধ্যেও এত গন্ডগোল লাগে যে তখন আমাদের দুজনকে, আমাকে আর অনিতাকে কারুর না কারুর সাইডে রাখতে হয়, মেইনটেইন, মানে টু ব্যালেন্স দ্য হোল সিনারিও। তো আমাদের সেটা রাখতে হয় যাতে আলটিমেটলি বাড়িতে একটা শান্তি, তাড়াতাড়ি শান্তিটা নামে। এবং সবথেকে মজার ব্যাপারটা হলো যখনই কোনো একটা এরকম একটা কিওস হচ্ছে বা কিছু হচ্ছে, কেউ একজন গান নিয়ে বসে গেলে সব ঠিক হয়ে যায়, সব শান্ত হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদের বাড়ি আছে। মানে শুধু তো চট্টোপাধ্যায় পরিবার শুধু আমরা চারজন নয়, আমার বাবা মা এখনো, তুমি খুব ভালোই জানো রূপসা, যে মা এখনো 76 বছর বয়স, এখনো সে এক্স্যাক্টলি এই ছবিটা সেদিকে মা হাতে করে গিটারটা সরাচ্ছি, তো তখন ছবিটা তোলা হয়েছিল। তো এখনো তিনি রেগুলার গান মানে চর্চা শেখানো তাই এখনো করে। তো সুতরাং আমাদের বাড়ির প্রত্যেকটা ঘরেই নিচে যেহেতু একটা মিউজিক একাডেমি আছে আমাদের বড়, সেটা বিরাট বড়, সেখানে প্রচুর স্টুডেন্টসরা শেখে। সেখানে যেমন শেখানো চলছে, অনিতা কোথাও নিজে গাইছে কি শেখাচ্ছে, আর আমি রেয়াজ করছি। আমাদের একটা স্টুডিও আছে, সেই স্টুডিওতে রেকর্ডিং এর কাজ, ওরা যেহেতু মিউজিক প্রোডাকশন, মিউজিক বানানোর কাজটাও করে গান গাওয়া ছাড়া, তাছাড়া গিটার বাজানো, পিয়ানো বাজানো, এই সব মিলিয়ে না বাড়িটা একটা মানে গানের স্কুল। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব ওদের, কখনো গিটারের স্টুডেন্টসদের, কখনো হয়তো গানের স্টুডেন্টস আনন্দী শেখাচ্ছে, কখনো আমি ওয়ার্কশপ করছি। তো সব মিলিয়ে আমাদের এটা চলতে থাকে। যখনই দেখি গন্ডগোলটা খুব ভেতরে হয়তো নানা রকমের কোনো না কোনো কারণে, তো যে যার ঘরে প্র্যাকটিসে ঢুকে যায়। হ্যাঁ, এটা খুব মজার ব্যাপার। সকাল থেকে উঠে যে কোনো একটা ঘরে গেলেই দেখবে গান চলছে। একদিকে ক্লাসিক্যাল, দিদি ক্লাসিক্যাল রিয়াজ করছে, মাও ক্লাসিক্যাল করছে, বাবাও তাই। আমি এদিকে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, নিজের গিটার ইনস্ট্রুমেন্ট, জ্যাজ, ব্লুজ এসব রিয়াজ করছি। নিচে ঠাম্মা তালিমে বসেছে, সব একদম গানে গানেই রয়েছে সারাদিন। তখনই না ওই সুরগুলো যেই বাজতে শুরু করে, তার ইনস্ট্রুমেন্ট গুলো বাজতে শুরু করে, তখনই না সব প্রবলেম আমাদের বাড়ি সলভ হয়ে যায়। একটা ছোট্ট গান যেটা গাইলে, তোমরা দুজন গাইলে বাবা সবচেয়ে বেশি খুশি হয় এবং বাবা গুনগুন করে ওঠে, একটা গান কি ছোট্ট হতে পারে? তারপরে আমাদের বাকি আড্ডা। সেটা ইচ্ছে করো। আমি যেহেতু কম্পোজ করি, ক্লাস 7-8 থেকেই শুরু করি এবং দিদি লেখালেখিও করে, কিন্তু আমার ফার্স্ট কম্পোজিশন যেটা, সেটার নাম হলো পরম্পরা। রিলিজ হয়েছিল আশা অডিও থেকে, এবং ওইটার লিরিক্স, ওই গানটার লিরিক্স লিখেছেন বল কাকু লিখেছেন, এবং ওইটা আমার ফার্স্ট রিলিজ।
আর ওখানে সব থেকে মজার ব্যাপার, ওই গানটা আমি ফার্স্ট টাইম যখন আমার নিজের ডেবিউ অরিজিনাল রিলিজ করতে গেছিলাম তখন ভেবেছিলাম বাবাকে দিয়ে গাবো, এবং বাবা এবং দিদি মিলে ডুয়েট গেয়েছেন, আমি ব্যাকিং ভোকাল করেছি এবং আমি গিটার বাজিয়েছি টুকটাক জায়গায়। তো ওটাই আমাদের খুব প্রেশিয়াস। এবং গানটার নাম পরম্পরা, যেটা আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি, যেটা লেগেসি আর কি। তো ওটাই গাই। শব্দ হারালো অচেনা ধার এসে দাঁড়ালো, তুমি সেখানে আমার গান বাজিয়ে দাও, তুমি সেখানে তোমার গান শুনিয়ে দাও। যেখানে পৃথিবী রঙিন একলা ফাগুন উদাসীন, ক্লান্ত পায়ের হাঁটা থেমে আসে, ও বাসকে আর ভাষা থমকে যাওয়া ভালোবাসা, চোখে ব্যথার শ্রাবণ নেমে আসে, তুমি সেখানে আমার গান বাজিয়ে দাও, তুমি সেখানে তোমার গান শুনিয়ে দাও, তুমি সেখানে আমার গান বাজিয়ে দাও, তুমি সেখানে তোমার গান শুনিয়ে দাও। তোমাদের তো বন্ধুত্ব এন্ড কাজ এন্ড এভরিথিং রুলস, কিন্তু এবার একটু রিভাইন্ডে যাব। তোমাদের যখন ফার্স্ট দেখা হলো, what were the key things that you all saw in each other to which you all said yes, he is the one and she is the one? এটা জাস্ট জানতেই হবে। এইরকম ঠিক নয়, আমাদের দীর্ঘ বন্ধুত্ব, দীর্ঘ কথোপকথন। এবং প্রথমে যেরকম আমার একটা স্মৃতি আছে যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে একটা কনসার্ট দেখতে গেছি এবং সেখানে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে সেখানে খুবই উদ্ধত একজন মহিলা, আমার 90% ধারণা এই মহিলাই নেই, কিন্তু সেটা আবার কাল্পনিকও হতে পারে, হয়তো আমি বানিয়ে অন্য কোনো মহিলাকে এর উপরে আরোপ করছি, সেটা হতে পারে। সেইটা এই জন্য আরেকটু পাকাপোক্ত হয়, তার কারণ এই বাড়িতে যখন আমি প্রথমবার এসেছিলাম আমাকে এনেছিলেন একজন খুব বিখ্যাত সম্পাদক এটি কাগজের। তিনি বলেছিলেন, আমার তখন সবে অ্যালবাম বেরিয়েছে 98-এ, তিনি বলেছিলেন যে একজন মানুষের সঙ্গে আলাপ করাচ্ছি, চলো তাকে বলবে আপনি মিউজিক ভিডিও বানিয়ে দিন। তিনি একজন ডিরেক্টর বলে আমি শ্রী অভিজিৎ দাশগুপ্তের সঙ্গে দেখা করতে এসেছিলাম এই বাড়িতে, এবং সেখানেও ঢুকবার মুখে ওর সঙ্গে আমার কথা হয় এবং খুবই ক্যাজুয়াল। দেখে মনে হয়েছিল, দেখে খুব বিরক্ত হয়েছে। তো খুবই বিরক্ত দর্শন একজন মানুষ, সবেতেই তার বিরক্তি। এবং তারপরে এরপরের সাক্ষাৎ, এগুলো কিন্তু ওর কাছে এর কোনো স্মৃতি নেই। এর পরের সাক্ষাৎ হচ্ছে একটি অনুষ্ঠান শৃঙ্খলায়, যেটি আমি আমাদের ব্যান্ডের হয়ে পারফর্ম করছিলাম। সেখানে শি ওয়াজ দ্য বস, এবং আমাকে হঠাৎ আমাদের ম্যানেজমেন্ট থেকে বলা হলো, তৎকালীন ম্যানেজমেন্ট, যে বস আসছে, কাজে খুব ভালো করে পারফর্ম করতে হবে। তো আমি খুব ভালো করে পারফর্ম করছিলাম, দেখলাম যে আর চোখে তিনি এলেন, এসে ঘুরে টুরে চলে গেলেন। তারপরে তার সঙ্গে আমার দেখা
ওদের যে মেগা ইভেন্টে, সেই মেগা ইভেন্টের যে সাউন্ড চেকিং, সেখানে আলাপ হয়। তারপরে দেখা হচ্ছে স্টেজে উঠবার আগে আমি উইংসের পাশে দাঁড়িয়ে আছি, যে সঠিক সময়ে আমাকে মঞ্চে ঢুকতে হবে। আমার সহ শিল্পীরা তারা বাজাচ্ছেন এবং বিষাক্ত মানুষ দিয়ে আমরা শুরু করব। কাজেই রিফটা বাজানো হচ্ছে, একটু পরে সে চেনালো বলে আমি ঢুকবো, অথবা চক্রবুহ বলে আমি ঢুকবো। বাকি কথাগুলো আমি উইংসের থেকেই বলবো, উইংসের আড়াল থেকেই বলবো। কিন্তু উনি এসে তখন আমাকে তাড়া দিচ্ছেন, কি হলো, তুমি ঢোকো, বা আপনি ঢুকুন, কি হলো এখানে দাঁড়িয়ে কেন, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ইউ শুড বি দেয়ার, এইসব বলছে। আমি বলছি আপনি চুপ করুন, আমাকে আমার কাজটা করতে দিন। তারপরে আবার পরবর্তীকালে আবার অন্য কার কাছ থেকে শুনলাম উনি নাকি আমাদের বদনাম করে বেড়াচ্ছেন, যে এই ব্যান্ডটি অত্যন্ত খারাপ, মানে অত্যন্ত অসভ্য, এক্সাক্ট শব্দ আমি জানি না, তিনি আমাদের বদনাম করছেন যে এদের সঙ্গে আমি সবার সাথে কাজ করবো, এদের সঙ্গে কাজ করবো। তো এই হচ্ছে আমাদের প্রথম সাক্ষাৎ, প্রথম কথা শোনা, একে অন্যের, আমার ওর সম্পর্কে কথা শোনা। being his best friend and companion, কোন ব্যাপারগুলো রূপমের একদম চেঞ্জ হয়নি, যেমন ছিল সেরকম আছে, আর কোন কিছু ব্যাপার যেগুলো মনে হয় that over time he is a different person? চেঞ্জ আমি বলবো না, হি স্টিল দ্য সেম পারসন। মানে বাইরে থেকে অনেকেই খুব বলবে, কিন্তু আমি অফকোর্স আই এম নট গোয়িং ইনটু হিজ আর্ট কিপস চেঞ্জিং, কিন্তু তখনও হি ওয়াজ আ ওয়ার্কাহলিক, এখনো হি ইজ। তখন হয়তো কাজ করার জায়গাটা কম ছিল, এখন কাজ করার জায়গাটা আরো বেড়েছে, ফলে আরো বেশি ব্যস্ত। আর পার্সোনাল দিক থেকে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ মাচ চেঞ্জ। তখনও লোকে বলে যে তখন বেশি রাগী ছিল, এখন কম রাগী, এটা আমি ঠিক শিওর না। তখন অফকোর্স যে পরিস্থিতিতে ছিল, সেই পরিস্থিতিতে এখন থাকলে হয়তো এখনো অতটাই রাগ করবে। সো দ্যাটস হোয়াট আই ফিল। ইউ নো, যেভাবে আজকাল বাচ্চারা শুধু পড়া বা দৌড়ের মধ্যে টেনে দেওয়া হচ্ছে, বা ডিজিটালি তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, অ্যাজ পেরেন্টস তোমরা কিভাবে ব্যালেন্স করেছো, কিপিং ইন মাইন্ড দ্যাট তোমরা সারাক্ষণ একটা অন্য দুনিয়াতে আছো? অ্যাডভাইস দেব না, কিন্তু আমি বলি যে আমি কিভাবে করি। আমার মানে ফ্যামিলি হিসেবে ফ্যামিলি বন্ডিং এর টাইমটা কিন্তু স্ত্রীর সঙ্গে এবং ছেলের সঙ্গে, এই টাইমটা কিন্তু যখন আমরা বাইরে বেড়াতে যাই, সেই সময়টা হচ্ছে একটা বন্ডিং এর টাইম, এবং সেটার দিকে আমি খুব তাকিয়ে থাকি। এবং এগুলো যে মাঝে মাঝে আসে, সেটা খুব হেল্প করে। আদারওয়াইজ এতটা এখন ডাইভার্স হয়ে গেছে আমার কাজকর্ম, সে নিজের একক গান হোক, বা ব্যান্ডের জন্য গান করা হোক, বা পারফর্ম করা হোক, বা রেকর্ড করা হোক, এত 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 প্লেব্যাক, মাঝে মাঝেই প্রমোশনাল অ্যাক্টিভিটি থাকে, ভিডিওস করতে হয়। তারপরে আমার লেখাটা খুব মেজর, এখন আমি কবিতাও লিখছি, উপন্যাসও লিখছি, আবার প্রবন্ধ, এত এত প্রবন্ধ জমা হয়ে আছে, সেগুলোরও সংকলন করতে হবে, গান সমগ্র বেরোচ্ছে, আমার প্রচুর পাঠক তৈরি হয়ে গেছে, তাদের কাছেও আমি দায়বদ্ধ। কাজেই এত কিছু করতে হচ্ছে বলে সবসময় নিজের কাজে ডুবে থাকাটাও আমার একটা ডেস্টিনি। সো আমি বলবো যে যারা ব্যস্ত বাবা মা আছেন, তারা অন্তত একটা সময় করুন নিজেদের ফ্যামিলির বন্ডিং এর জন্য, হোক না সেটা একটু বেড়াতে যাওয়া। সেটা খুব কঠিন আমাদের মতো লোকেদের জীবনে, সেটা কঠিন, এবং ছেলে যদি স্কুলে পড়ে সেটা আরো কঠিন। সেখানেই অর্ধেক পরিকল্পনা আমাদের ভেস্তে যায়। হ্যাঁ, ছেলের স্কুল, ছেলের টিউশন, ছেলের অমুক, ছেলের তমুক। কাজেই ওই যে ব্যাপারটা, একটা কবি ব্যাপারটা ছিল না, মানে কবি যখন তখন চলে যাবে, যখন তখন বেরিয়ে পড়বে, বৃষ্টি হলেই গাড়ি করে বেরিয়ে পড়ো, বা একটু ঠান্ডা হলে বেরিয়ে পড়ো, বা প্রচন্ড গরম বেরিয়ে পড়ো, গাড়িতে এসিটা চালিয়ে দিয়ে বেরিয়ে পড়ো, মানে বেরিয়ে পড়ো, আজকে আর ভালো লাগছে না, বেরিয়ে পড়ো। এই ব্যাপারটা কিন্তু থাকবে না। এই ব্যাপারটা বিবাহিত জীবনে, বিবাহের পরের ধাপ যেটা, সেখানে গিয়ে আর থাকবে না, এটাই বলি। কাজেই তার জন্য ফোর্সফুলি সেই জায়গাটা তৈরি করে দিতে হবে, এটাই একমাত্র বাঁচবার উপায়।
সত্যি মানে অ্যাজ প্যারেন্টস তোমরা সত্যি ইন্সপিরেশন। আমার এত ভালো লাগে তোমাদেরকে দেখতে। আই অলওয়েজ ফলো ইউ অল অন সোশ্যাল মিডিয়া। সাক্ষাতে দেখা হয় না সেভাবে আর, বাট এবার গিটারটা আছে, তুমি আছো, একটা গান হচ্ছে না, মানে এটা টু মাচ হয়ে যাচ্ছে আর কি। আমার মনে হয় যে এই যে এতদিন ধরে আমরা একসঙ্গে একটা সফর করছি, তো কাজেই সেটা একদম প্রথমে যে গান লিখে দিয়েছিলাম, যেটা আমার প্রকাশিত ফসেলসের প্রথম গান, সেই গানটা দিয়ে খুব সহজে বোঝানো যায়। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা, স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সাড়া দিই কি হবে না ভেবে, আরো একবার হাতটা চুমে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। পরিবেশটা কেমন ছিল যেখান থেকে লীনাদি এই জার্নিটা করতে পেরেছে? পরিবেশ, বড় হওয়াটা, ওটা যদি একটু জানতে পারি। খুব ইন্টারেস্টিং, মানে বলতেও আমার খুব ভালো লাগবে, তোমার প্রশ্নটাও খুব ইন্টারেস্টিং। দেখো, আমার পরিবারে না একটা খুব লড়াই ছিল, কারণ অরিজিনালি আমরা পূর্ববঙ্গের, মানে আমার দাদুর কথা বলছি। সেখানে বিশাল ব্যাপার স্যাপার ছিল, যেমন সবাই বলে যে আমার জমিদারি ছিল, এত এত কিছু ছিল। তো ন্যাচারালি সত্যি সত্যি আমাদের সেটা ছিল, কারণ আমি যখন ভবিষ্যতে মাটি ছবি পরিচালনা করি তখন কিন্তু আমি ওই বাড়িতেই শ্যুট করেছি। আমার বাড়ি, আমি 4th জেনারেশন, এবং সেই বাড়ি, সেই রাজবাড়ি বা জমিদার বাড়ি যাই বলো, সেই সমস্ত কিছু আমি দেখেছি। সেখান থেকে ফ্যামিলি যখন শিফট করলো তখন কিন্তু একদম জিরো, ওই রকম ঐশ্বর্য থেকে একেবারে শূন্য থেকে শুরু হলো, যার ফলে আমি তার আঁচ পাইনি, কিন্তু আমার বাবা তো পেয়েছেন, আমার দাদুকে তো সেই স্ট্রাগলটা করতে হয়েছে। যার ফলে আমাদের পরিবারের একটা লড়াই ছিল বরাবর, এবং মাটি কামড়ে থাকার একটা ব্যাপার ছিল। এই দুটো জিনিস আমার নিজের ভেতরেও হয়তো এইভাবেই এসেছে। আমি চট করে হার মানি না, এবং লড়াইটা করতে ভয় পাই না। এটা একটা বিরাট জিনিস আমি আমার ফ্যামিলি থেকে ইনহেরিট করেছি বলতে পারো। আর এমনিতে যৌথ পরিবার, অনেকে মিলে আমাদের বাড়িতে যারা থাকতেন অনেকেই আমাদের খুব ডিরেক্টলি আত্মীয় এমন ছিলেন না, কিন্তু তারা আমাদের জীবনে অনেক কন্ট্রিবিউট করেছেন। তাদের সমানভাবে শাসন করার অধিকার ছিল। আর আমার ক্ষেত্রে ছিল যে আমার মা বাবার কাছে চাকরি সূত্রে চলে যেতে হয়, তখন আমি আমার দাদু ঠাকুমার কাছে থাকতাম। তো একটা মাকে মিস করার দুঃখ যেমন ছিল, তেমনি আমার একটা টানা পড়েন ছিল যে দাদুকে ছাড়া থাকতে পারতাম না। তো যার ফলে দাদু আমার জীবনের একজন মানে বিশাল আইডল। তিনি হেডমাস্টারমশাই ছিলেন। তার কথা ছিল, আমি একটা কথা বললেই তুমি বুঝতে পারবে, যে আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে যাব। যা কিছুটা একটা ছোট্ট সুটকেস, একটা টিনের সুটকেস। তো আমার ছোটোবেলায় খুব ওটা নিয়ে মানে নানা রকম ইমাজিনেশন হতো যে কী আছে ওই টিনের সুটকেসে, একদিন দেখব, কবে দেখব। দাদুকে প্রায় বলতাম, দাদু বলতে সময় হলে দেখাবো। তারপর দেখলাম একদিন দাদু ওই একটা দুপুর বেলা, পুজোর আগে এরকম সময়, তখন না সব জিনিসপত্র রোদ্দুরে দেওয়া হতো। তো দাদু এই সুটকেসটা খুললেন, খুলে বললেন এদিকে এসো, এদিকে আইসো, মানে বাঙাল কথা। কাছে গেলাম, বললেন যে এই দেখো তোমার জন্য এই রাখছি। সেটা হচ্ছে দাদুর লেখা বই, গ্রামার। হ্যাঁ, তো আর কিছু খুব ইম্পর্ট্যান্ট বই, শেক্সপিয়ারও ছিল তার মধ্যে। তখন আমার শেক্সপিয়ার বোঝার বয়স নয়, কিন্তু দাদুকে দেখতাম মুখস্থ বলে দিতে পারতেন লাইন বাই লাইন। তখনকার দিনের মানুষ তো যেমন অঙ্ক জানতেন, তেমন ইংরেজি, তেমন সংস্কৃত। তো এই ছিল আমার সম্পদ, মানে আমার উত্তরাধিকার। আমার দাদু আমাকে এটাই দিয়েছিলেন, যেটা নিয়ে এত স্বপ্ন ছিল যে কি পাবো, মানে কি রাজৈশ্বর্য আছে, আসলে সেটা এটা। তো এখান থেকে খানিকটা বুঝতে পারছো যে বাড়ির মানে এনভায়রনমেন্ট কীরকম ছিল। লেখাপড়া, গান বাজনা, এবং ওই রকম সোকল্ড কোনো অ্যাম্বিশন আমাদের ছিল না। আমি ধরো যে জীবনে এসেছি আজকে, এটা কখনো আমি ভাবিনি, আমার পরিবারের কেউও ভাবেনি, হয়তো বাই ডিফল্ট বা চলে এসেছি।
কিন্তু লেখাপড়া করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে, এইটা কিন্তু বাড়ির একটা কি বলবো তোমার রুলই ছিল। ছোটবেলায় হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং ইউ হ্যাড রিটেন, সেটা মনে পড়ে? মানে যখন লেখা, মনে পড়ে। হ্যাঁ, ছোট করে একটু জানতে পারি? ছোট করেই বলছি। আমি একটা বিয়ে বাড়ি গেছিলাম বাড়ির সঙ্গে, তো সেখানে ক্লাস 6-এ পড়ি তখন। ফিরে এসে একটা প্রেমের গল্প লিখেছিলাম। হ্যাঁ, তো বিয়ে বাড়িতে গিয়ে ওইরকম কাউকে দেখে হয়তো মনে হয়েছিল, চলে আসার সময় খুব মন খারাপ করেছিল, ক্লাস 6। তারপরে হারিয়ে গেল, সেও কোথায় আমি জানি না, তাদেরও কোনো আত্মীয় বাড়ি এসে একটা প্রেমের গল্প লিখেছিলাম, আমার মা ধরে ফেলেছিল। পড়ে শোনা, আমাদের বাড়িতে নিয়ম ছিল, তুমি যা কবিতা লেখো যাই লেখো পড়ে শোনাবে। বাহ! তো সেটা তো ভয় করছিল পড়ে শোনাতে, কিছুতেই পড়ে শোনাবো না, মাও ছাড়বে না। বাড়ির সবার সামনে বসে ওই গল্পটা পড়া হলো, মা পড়ল। তারপরে প্রথম যেটা মানে অ্যাওয়ার্ড পেলাম, অ্যাওয়ার্ড হচ্ছে ঠাস করে এক চড়। এটা আমার জীবনে প্রথম পুরস্কার লিখে। কোন 3টে বই ছোটবেলায় পড়েছিলে যেই বইগুলো তোমার মনের জানলা দরজা সব খুলে দিয়েছিল? এক তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, এটা আমার ভীষণই মনে আছে। ঠাকুরমার ঝুলি, এসবের গল্প। দারুণ। এখন তো প্রচুর বই, মানে বই তো একটা নিজস্ব জগৎ, তাও 3টে বই যেটা সব মানুষের থাকা উচিত, যেই বইগুলো ছাড়া জীবনে খুব বলা মুশকিল গো, এত অসংখ্য বই ভালো লাগে, আর এত অসংখ্য বই পড়িও নি এখনো, আর সারা জীবনেও পড়তে পারবো না। তাও মনে হয় না যে যারা একটু, দেখো গীতবিতান ছাড়া জীবন চলা মুশকিল আছে আমার ক্ষেত্রে। আর ধরো মানে এত বই আমি কি বলবো, আমার শিশিরদার ঘুণ পোকা খুব সবসময় মনে থাকে। এরকম অনেক লেখকের অনেক বই আছে। আগুন পাখি হুমায়ুন আজাদের, যার সাবিত্রী উপাখ্যান, তো এইরকম অনেক লেখা আছে। মাঝখানে খুব তার লেখা আমার ভালো লাগতে শুরু করলো, খালেদ হোসেইনি। হ্যাঁ, তো 3 নম্বর বইটা পড়ে আর মানে অপেক্ষা করে থাকতাম, 3 নম্বর বইটা পড়ে আর আমার আর ইন্টারেস্টটা হারিয়ে গেল, কারণ প্রথম 2টো বই এত ভালো কাইট রানার। গাবুর ছোটবেলা যেটা তৈরি করেছে গাবুর মন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ছোটবেলার থেকে যদি দেখি, অফকোর্স ফ্যামিলি খুব ক্লোজলি নেট ফ্যামিলি ছিল আমাদের, মানে বাবা মা, আমি, বোন, তারপর পিসিমা বলে একজন ছিলেন, উনি ছিলেন, প্লাস আমার কাজিনসরা আসতো, কাকুরা, জেঠুরা, পিসিরা, তারাও মাঝে মধ্যে আসতো। তো ফ্যামিলি সাইডটা খুব ক্লোজলি নেট ছিল। এবং পাড়া, আমি খুব ছোটবেলা থেকে খুব একটা এমন পাড়া পেয়েছি যেটা অ্যাগেন মানে পাড়ার লোকেদেরও একটা একে অপরের সাথে যে যোগাযোগ, মানে ছোটবেলা পাড়ার বন্ধুরা, ছোটবেলা একসাথে খেলছি ফেলছি, এদিক ওদিক যাচ্ছি, মানে চাইল্ডহুডটা আমার ওই দিক থেকে খুব আনন্দের একটা ছিল আমার মনে আছে। এবং তখনকার সময় যেটা একটা ম্যাসিভ ব্যাপার ছিল, যে একটা কোনো কারুর বাড়িতে একটা খেলা দেখা হচ্ছে, সেখানে সবাই চলে আসছে, রাইট? মানে তাদের নিজেদের বাড়িতে টেলিভিশন সেট থাকলেও আইডিয়া হচ্ছে ওই কমিউনিটির ব্যাপারটা যেটা ছিল আমাদের, যে সবাই মিলে একসাথে জিনিসটা করব, ওই জিনিসটার মধ্যে থেকে কিন্তু বড় হওয়া আর কি। আজকে গান বাজনাও, আজকে লক্ষ্মী ছাড়া শুরুটাও কিন্তু পাড়ার বন্ধুরা গান বাজনা করছি থেকেই আর কি। আমরা কয়েকজন একটু গান বাজনা করতাম, আর বাকি বন্ধুরা বলতে খেলতে যায়, বা ওরা নাম দিয়েছিল কান্নাকাটি করছে, ওরা এরকম টাইপের আর কি, এই কান্নাকাটি করিস না প্লিজ, খেলতে যায়, এরকম টাইপের। বাট ওই কান্নাকাটির মধ্যে থেকেই কোথা থেকে জিনিসটা অনেক সিরিয়াস হয়ে গেল আর কি। কিন্তু ওই ছোটবেলার বন্ধুদের সাথে এখনো যোগাযোগ আছে, ম্যাক্সিমামই কলকাতার বাইরে, কিন্তু এলে দেখা হয়, ওই রেমিনেস করি বাচ্চাবেলার সময়টা। সেখান থেকে আজকে অফকোর্স ইটস এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড দ্যাট উই আর লিভিং ইন, মানে এটা তো একটা হবেই সময়ের সাথে সাথে, সেটা আমি জানি। অলসো ওই যে কমিউনিটি ফিলিং, ওটা অবভিয়াসলি এখন খুব আলাদা, বিকজ আমাদের প্রত্যেকের একটা করে সেলফোনের মধ্যেই তো আমাদের একটা নিজস্ব পৃথিবী আছে, প্রত্যেকের কত কমিউনিটি। এক্স্যাক্টলি সো ইটস এ ডিফারেন্ট সিন, অফকোর্স ইটস এ ডিফারেন্ট সিন। আর যা হয় মানে অবশ্য এটা আমার বাবা কাকা জ্যাঠারাও বলতো, যে বাবা বাড়িতে ফোন, এগুলো তো আমরা ভাবতেই পারতাম না, বা বাড়িতে টেলিভিশন, ওরে বাবা এগুলো তো রাইট। সো সিমিলারলি এখন হয়তো আমাদের মনে হয় এগুলো, ওটা তো একটা রয়েছেই। হ্যাঁ, মানে একটা অন্যরকম পৃথিবী এখন, অন্যভাবে বড় হওয়া, আই গেস অনেক কম্পার্টমেন্টালাইজড সব কিছু।
কিন্তু এখনো মাঝে মধ্যে দেখি পাড়ায় বাচ্চারা খেলছে, সেগুলো দেখে আমার নিজেদের ছোটবেলাটা মনে হয়, সেগুলো দেখে আনন্দ হয় যে অ্যাটলিস্ট কিছু কিছু জায়গায় তো দেখি যে একসাথে পাড়ার বন্ধু ব্যাপারটা বা স্কুলের বন্ধুরা মিলে কিছু করছে, সেগুলো দেখে আনন্দ ডেফিনেটলি হয়। আর এই যে গাবু মোস্ট এলিজিবল ব্যাচেলর লিস্টে এখনো কলকাতায় রেখেছে নিজেকে, কত বছর ব্যাচেলর? এটা অ্যাকচুয়ালি ব্যাচেলর, আচ্ছা বিবাহিত না হতে পারি কিন্তু ব্যাচেলর নই সেইভাবে। আমি ডেফিনেটলি প্রেম টেম করছি। ও মাই গড, সেটাই আমি যার সাথে প্রেম করি সে হচ্ছে রূপসারও খুব প্রাণের বান্ধবী, ভীষণ প্রাণের বান্ধবী। তো সেটাই। মানে আমরা কি নামটা ইন করব না আউটরি রাখবো? হ্যাঁ করতেই পারি। মানে আমরা তো ইন্দ্রাণীর কথা বলছি, ইন্দ্রাণীকে আমরা সবাই খুব ভালোবাসি, মানে গাবু একটু বেশি ভালোবাসে। আমি একটু বেশি ভালোবাসি। ইউ ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এত জায়গায় মিউজিককে নিয়ে যাচ্ছ, মিউজিক্যালি তোমাদের এক্সচেঞ্জ চলছে। To all the places you have been, what has been your most, goosebump moment? মানে যে মোমেন্টটা you perhaps never even imagined it could happen to you. Actually কয়েকটা আছে, কয়েকটা আমি বলবো, কয়েকটা ট্যুর নিয়ে যদি বলি। ফার্স্ট টাইম লক্ষ্মীছাড়া বাংলাদেশ যখন বাজিয়েছিল 2010-এ 40,000 ক্রাউডের সামনে, তখন সেই ক্রাউডে কেউ আমাদের চেনে না। ইনিশিয়ালি খুব একটা নেগেটিভ জিনিস ছিল, বাট দেন শোটার পরে জিনিসটা পজিটিভ হয়ে গেল, তারা অ্যাকচুয়ালি রিয়্যাক্ট করতে শুরু করলো। সো আমরা তো ইন্টিমিডেটেড হতে পারতাম, 40,000 লোক যারা বলছে এটা কারা, কলকাতা থেকে এসছে জানি না টাইপের, বাট সেটা না হয় অ্যাকচুয়ালি উই প্লেড আউট অফ আর স্কিনস আর কি। সো সেটা ইট ওয়ার্কড আর কি, সেটা একটা মোমেন্ট। তারপরে কেন্দ্রাকার সাথে প্রথম যখন ট্রাভেল করা শুরু করলাম, মালয়েশিয়াতে একটা কুয়ালালামপুরে একটা জাজ ক্লাব আছে নো ব্ল্যাক টাই বলে, সেখানে প্রথম বাজানো, আমার জীবনে প্রথম জাজ ক্লাবে বাজানো, ওখানে ওইভাবে বাইরে ওখানেই ছিল। এবং সেখানকার মিউজিশিয়ান, সেখানে প্রচুর ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানরা চারিদিক থেকে এসে বাজাতো, তাদের দেখা। এবং দুটো আছে দ্য থ্রি সিজ, আরও দুটো দ্য থ্রি সিজ বলে আমার একটা ব্যান্ড আছে যেটা হাফ অস্ট্রেলিয়ান। সো থ্রি সিজের ফার্স্ট অ্যালবাম আমরা রেকর্ড করেছিলাম হচ্ছে রাজস্থানে একটা জমিদার বাড়ির মধ্যে, সেখানে পুরো উই টুক দ্যাট প্লেস ওভার, সেখানেই রেকর্ডিং। সেই জাতীয় এক্সপিরিয়েন্সের বিষয়ে আগে পড়তাম, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করা। আর থ্রি সিজের সাথেই 2022-এ ইউকেতে, ইংল্যান্ডে বাথে রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওস বলে একটা স্টুডিও আছে পিটার গেব্রিয়েলের, যেটার বিষয়ে সারা জীবন শুনেছি, যেটা ছবি দেখেছি সারা জীবন, যেখানে আমি আমার প্রচুর ভগবানের স্থানে যে মিউজিশিয়ানদের রাখি তারা অনেকেই সেখানে রেকর্ডিং করেছে, সেই তার ভিডিওস দেখেছি, ছবি দেখেছি। সেখানে অ্যাকচুয়ালি একটা অ্যালবাম রেকর্ড করতে যাওয়া, সেটা আমার কাছে একটা খুব ম্যাসিভ ব্যাপার ছিল। আমি খুব কি বলি, প্রথম একদিন কথাই বলতে পারিনি সত্যি বলতে, যে আচ্ছা এটা সত্যি ঘটছে, এটা একটা ব্যাপার। এবং হ্যাঁ, যে ট্রাভেল করা চারিদিকে, মানে অনেকগুলো ফেস্টিভ্যাল বাজানো থ্রি সিজের সাথে বাজিয়েছে। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার আমার বন্ধু বোধিসত্ত্ব, ওর একটা ব্যান্ড আছে বোধি ট্রাই হচ্ছে ড্রামার প্রেমজিৎ, যেতে পারিনি, আমি গেছিলাম। সো ক্রোয়েশিয়াতে গিয়ে ফেস্ট জাজা বলে একটা জাজ ফেস্টে বাজানো, সেটাও একটা অপূর্ব এক্সপিরিয়েন্স। থ্রি সিজের সাথে পুরো অস্ট্রেলিয়া ট্যুর করা বাই রোড, মানে ওটাও একটা খুব ইনক্রেডিবল। সো ওটাই, মানে আমি অনেক ট্রাভেল করতে চাই সবসময়, সেটা হচ্ছে, আরও করতে চাই। এবং এই কয়েকটা মোমেন্ট হয় যে করতে করতে মনে আছে হ্যাঁ ঠিক আছে, দিস ওয়াজ দ্য রাইট ডিসিশন, মানে যেটা করতে চেয়েছি। কয়েকটা শোয়ের পরে ওরকম ফিলিং হয়। ওভারঅল হ্যাঁ, মানে আমার মিউজিক করার একটা খুব বড় ব্যাপার ছিল, আমার লাইভ বাজানোর ইচ্ছে ছিল সবসময়, ওই স্টেজটার প্রতি বাচ্চাবেলার থেকে ভালোবাসা ছিল। সো আমার কাছে মানে আমি যাতে সবসময় লাইভ বাজাতে পারি এটাই চাই। মানে ডেফিনেটলি রেকর্ডিং করা, নিজের মেটেরিয়াল পুট আউট করা, বাইরে প্রত্যেক অ্যালবাম বার করা, এগুলো তো ভীষণই ইম্পর্টেন্ট, কিন্তু ওই আমার জন্য লাইভ বাজানোটা সবচেয়ে এক্সাইটিং। কি হয়, কলকাতায় থাকা হয়, কারণ অন্যদিকে মালদাও রয়েছে, ইয়ার মালদা কা মাল দি, একদম এভাবে বলবি না, মালদা ইজ মাই প্লেস। কলকাতা যেরকম তোর জায়গা, মালদা দেখ একটা কথা, সেটা হচ্ছে যে আমার যেহেতু আমার
মানে হাজবেন্ডের বাড়িতে, এখন ওটা আমারও বাড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ির বাড়ি, সেই বাড়িতে যেহেতু পুজো হয় এত বছরের, শোভাবাজার মিত্র বাড়িতে পুজো, অনেকেই নর্থ ক্যালকাটা যারা থাকেন তারা আসেন আমার সঙ্গে দেখা করতে, বা তোরাও জানিস কীরমভাবে হয়। কাজেই ওই পুজোটাতে একটা পারিবারিক ইনভলভমেন্ট থাকে। কাজেই আমি বাড়ির বউ হিসেবে বা যারাই বাড়িতে নতুন, মানে আমাদের যারা ফ্যামিলিতে যারা যারা এসেছে নতুন, সে মেয়ে হোক, মানে মেয়ের জামাই হোক বা নতুন ছেলের বউই হোক, ছোটো ছোটো বাচ্চা যারা নতুন ইন্ট্রোডিউসড হয়েছে আমাদের বাড়িতে, পুরোটা মিলেই যেহেতু একটা পরিবার, এবং একটু 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 করে বছরের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে ওই পুজোটার সাথেও। বিয়ের পরে যখন আমি নর্থ ক্যালকাটার একটা বাড়িতে যাই, নর্থ ক্যালকাটার যে কোনো বাড়িতে দে আর সোনা অবসেসড, দে আর গোল্ড অবসেসড। মানে ওরা যে কোনো, আমরা যেরকম বলি না যে পুজো মানে আমরা শাড়ি জামা কাপড় তো ডেফিনেটলি, কিন্তু মানে ওরকম আমরা যেরকম শাড়ি জামা কাপড়ে একটা ম্যাসিভ টাকা খরচা করি, কিন্তু আমি এই বাড়িতে এসে বুঝতে পারলাম যে এরা এই পুজোটাতে একটা সোনার গয়না, যেমন ধানতেরাসটা তো খুবই আগে বাংলা ইন্ট্রোডিউস ছিল না, ওই দুর্গাপুজোর সময় আমার শ্বশুরমশাইও আমায় একটা একটা করে গয়না, আমার শাশুড়ির যা আছে সেগুলোর মধ্যে একটা একটা বের করে আমাকে দেন প্রত্যেক বছরই। গত বছরও খুব সুন্দর একটা কানবালা দিয়েছেন, যেটা আমার সত্যিই খুবই পছন্দ হয়েছে। আমি না ইনিশিয়ালি ওরকম সোনার গয়না পরার কথা ভাবতে পারতাম না, হয়তো বয়সের সঙ্গে রুচির পরিবর্তন হচ্ছে, সত্যি এখন পুরনো ডিজাইনের গয়না ভালো লাগে। আর আমি যেটা দেখলাম, আমি সেনকোর কথায় আসলাম, সেনকোতে না ওদের একটা ইএমআই ফেসিলিটি আছে, সেই জন্য আমার খুব ইচ্ছে আছে। আমি আমার হাজব্যান্ডকেও বললাম যে শোনো, তুমি আমাকে যেটুকু টাকা দেবে পুজোয় দিয়ে দাও, আমাকে যে যা টাকা দেবে ক্যাশেই দেয় এখন ম্যাক্সিমাম, আমি ওই সবটা নিয়ে ভেবেছি একটা ছোট হলেও একটা ইএমআইতে আমি একটা ডায়মন্ডের সেট কিনবো। আমার খুব ইচ্ছে রয়েছে, কারণ সবটাই সোনা সোনা, মানে ওই রকম পুরোনো দিনের সোনা। আর ডায়মন্ডের একটা ছোট্ট সেট হলে যেখানে গেলাম একটু পরে চলে গেলাম। আর ওয়েস্টার্ন, আমরা তখন অনেক রকমের জামাকাপড় পরি, একটু ভালো লাগে দেখতে। I was not a very conventional child, I was not a very conventional person, এতদিনে অনেকেই সেটা বুঝে গেছে। সেই জন্য আমাকে বলেছিল যে জীবনে যাই করতে চাও, I was not very good with studies, কাজেই আমাকে বলেছিল যাই করতে চাও জীবনে 3 Ds are very important: determination, dedication and devotion। আমি সবসময় যে খুবই ডেভোটেড হতে পেরেছি এরকম নয়, হ্যাঁ জীবনের একটা সময় অফকোর্স ডেভোটেড হয়েছি। ডিটারমাইন্ড, হ্যাঁ আমি ডিটারমাইন্ড না থাকলে আমি যেটুকু যা করছি সেটা হয়তো করতে পারতাম, যেরকম জীবনে যা যা ক্ষেত্রে, মানে সেটা যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে হোক বা আমার যেই কাজটা আমি করি সেই ক্ষেত্রে ডিটারমিনেশন এবং ডেভোশন এবং ডেডিকেশন, এই 3টে জিনিসই খুব দরকার। এবং শুধু আমার মানে আমি অভিনেত্রী বলে আমার ক্ষেত্রে নয়, মানে যে কোনো কারোর ক্ষেত্রেই এটা দরকার। এইটাই আমার মনে হয়, এগুলোই শোনা কথা এবং কথাও শোনা। আমি খুব গ্রেটফুল একজন মানুষ, মানে আমি মনে করি যে আমার জীবনে আমি যা পেয়েছি আমি অনেক পেয়েছি। সো আই এম থ্যাঙ্কফুল অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্য ইউনিভার্স। আমি ঈশ্বরে খুব বিশ্বাস করি, আমি ভীষণ গ্রেটফুল। এবং না পাওয়ার হিসেব নিয়ে যদি আমি বসি, মানে আমি আমার কথা বলছি, অন্য কারোর কথা, কিন্তু আমার মনে হয় না পাওয়ার হিসেব করতে বসলে না পাওয়ার নিয়েই ভাববো সারা জীবন। কিন্তু আমি যা যা পেলাম, মানে আই এম সো লাকি। তুই ভাব না 23 বছর ধরে এই যে আমার ক্যারিয়ার, সেখানে আমি সব রকম, আজকে কিন্তু আমি ওটিটিতেও বিভিন্ন রকমের চরিত্র করছি। যখন টেলিভিশন শুরু করেছিলাম তখন পজিটিভ লিড ক্যারেক্টার দিয়ে শুরু করেছিলাম, তারপর আমি নেগেটিভ ক্যারেক্টার্সেও আমি খুব পপুলার হয়ে যাই। এখন ওটিটিতে বা এই যে ছবিগুলো করছি, এক একটাতে এক এক রকম চরিত্র। সো আই এম সো লাকি যে আমি এত অন্য রকমের কাজ করতে পারছি এবং দর্শকও আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করছে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? সে তো অবশ্যই। একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা বলতেই হবে। যখন মানে মনসা তো সেইভাবে ঠিক নেগেটিভ নয়, মানে আমরা তো গল্পটা জানি, আমরা পড়েছি ছোটোবেলা থেকেও ইয়ে করেছি, কিন্তু এই সামহাও ওই বেহুলা মনসার যে একটা, বেহুলা বলে সিরিয়ালটাতে যে একটা টানাপোড়েন হয়েছিল, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এবং আমার এরকম খুব মজার একটা ঘটনা আমি শেয়ার করি। আমি একবার গ্রামে একটা শো করতে গেছি, একজন বয়স্ক ভদ্রমহিলা, মানে 80-90 তো 90-এর কাছাকাছি, মানে উনি একদম ঝুঁকে গেছেন, হ্যাঁ লাঠি নিয়ে হাঁটছেন। তখন রাত্রি 1:30 বাজে, আমার শো শেষ হয়েছে, আমি গাড়িতে উঠবো। উনি কোলে ছোট নাতিকে নিয়ে আমার কাছে এসছেন, আর উনি না এরকম চোখ দিয়ে জল পড়ছে, আর উনি বলছেন, তুমি শুধু আমার নাতির মাথায় একটা হাত রেখে দাও। মানে এটা না একটা খুব অদ্ভুত এক্সপিরিয়েন্স। মানে আমার তখন মনে হচ্ছে, ও মাই গড, আমি তো অভিনয় করি, আমি তো আসলে মা মনসা নই। কিন্তু আমি যদি সেই সময় দাঁড়িয়ে, ওটা পরিস্থিতি নয় যে আমি ওকে বলবো যে
আমি আসলে মনসা নই। মানে উনি এত সারা রাত্রির ধরে জেগে ঠান্ডার মধ্যে বসে আছেন, তো আমি সেটা করলাম। আর উনি যে আনন্দ পেলেন মানে সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আমার জীবনের একটা অদ্ভুত মুহূর্ত সেটা। ছোটবেলায় আমি না খুব মানে আমার দিদিরটা আগে বলি, আমার দিদি ছিল প্রচণ্ড বাচ্চারা যেরকম দুষ্টু ছটফটে হলে মানে এক জায়গায় সাবানটাকে গলিয়ে গলিয়ে 2 মিনিটের মধ্যে বেসিন ভরে দিচ্ছে, মানে জিনিস ছিঁড়ে দিচ্ছে, শাড়ি কেটে দিচ্ছে, এরকম। ওকে। আর আমি হচ্ছি মুখে কোনো কথা না, হাবভাবটা হচ্ছে আমার বয়স 70, কিন্তু আমি ভীষণ শয়তান। যেমন মানে আমার যদি রাগ হয় তাহলে আমি চুপচাপ একটা জিনিস নষ্ট করে দেবো, কাউকে কিছু বলবো না, কিছু বুঝতেও দেবো না, এদিকে মুখে কোনো কথা নেই, ঠিক আছে? তো এরকম আর কি একটা ঘটনা, আমি জানি না এটা বলার না এটা আমি বলতে পারবো একটু। আচ্ছা, অন্য কিছু একটা বল যেটা বলতে পারবি। সেটা হচ্ছে আমি না খুব রিভেঞ্জফুল ছিলাম ছোটবেলায়। ওকে। আমার এক চেনা, হ্যাঁ আমি কোনো স্পেসিফিকেশনে যেতে পারবো না, আমার তখন 6 বছর বয়স ছিল। আমি না খুব লক্ষ্মী এমনি বাচ্চা ছিলাম, আমি বসতে বললে চুপ করে বসে থাকতাম। আমি চুপ করে বসে আছি, তাও তাদের বাড়িতে যাওয়ার পর আমাকে বলেছিল কি, এই পুতুলটাতে একদম হাত দেবে না, কিন্তু একটা ছোট্ট পুতুল। আমি কিন্তু হাত দিইনি, আমি বসেছিলাম। উনি একটু গেছেন ওদিকে, পুতুলটা নিয়ে আমি বারান্দার বাইরে ফেলে দিয়েছি। আই থট তুই খেয়ে নিয়েছিস। খাবার জিনিস হলে খেয়েই নিতাম, তুই জানিস আমি খেতে গল্প ভালোবাসি। ওকে, তারপর আর বল কি দেখছি কত খেয়েছিস তুই। আরে আমি ভীষণ খেতে ভালোবাসি। পুতুলের গল্পটা শুনে খাবারে ঢুকবো তো, তারপরে লোকটা এসে কি করলো, মানে হোয়াট ওয়াজ হিজ রিঅ্যাকশন? বুঝতেই তো পারিনি, অনেক পরে হয়তো বুঝেছে যখন ওদের বাড়ি থেকে আমি বেরিয়ে, তো জানিই না আজ অব্দি যে কে এই রহস্যটা সমাধান এখনো করতে পারেনি। মানে তুই কি খারাপ, মানে আনপ্রেডিক্টেবল ছিল ব্যাপারটা, তাই তো? আর একটু খাবার দাবারের কথা হলো, নাকি ভীষণ খায়, ভীষণ খেতে ভালোবাসে, একটু খাবার রূপসা দেখেছে, ও আমাকে খেতে দেখেছে। গো টু ইওর ব্রেনস। আরে শোন, ব্যাপারটা হচ্ছে একটু ব্যালেন্স করতে হয়। একদিন আমি এত খেয়ে নিই, তারপর 2 দিন কম খাই। কিন্তু খাওয়া দাওয়াতে আমি বন্ধ করতে পারবো না, আমি মরেই যাবো। মানে বিরিয়ানি রাত্রি 3টের সময় যদি আমাকে কেউ ঠান্ডা বিরিয়ানিও এনে দেয় ফ্রিজ থেকে বার করে, আমি খেয়ে নেবো। আর মিষ্টি আমার মতো কেউ একটা মিষ্টি খায় না, প্লেট ফুল অফ সুইটস। কেমন মানে সুইটস গুলো কেমন? সন্দেশ, ভাজা মিষ্টি, রসের মিষ্টি, রসমালাই, কাজু বরফি, ও বাদাম বরফি, ঘিয়ের লাড্ডু, ও দারুণ। ডিয়ার সাহেব, এই যে জার্নিটা আমি যদি জিজ্ঞেস করি যে 2024 তো প্রায় শেষ, 2024-এর শেষে হোয়াট আর দ্য থিংস যেটা সাহেব এখনো রিটেন করেছে, যেরকম সাহেব ছিল, সাহেবের মনে হয় এই ব্যাপারগুলো একদম খাঁটি সোনার মতো, এইগুলো আমি যেমন ছিলাম তেমন আছি, কোনো প্রশ্ন তারপরে হবে না, কিন্তু সাহেব জাস্ট নিজের কথা আমাদেরকে বলবেন। দেখ, আমি না খুব ছাপোষা গোছের একটি লোক, হ্যাঁ, মানে এটা কিন্তু সেলফ পাবলিসিটি করছি না, this is basically and very naturally this is how I am, because I don't have any preconceived notions in my mind. আমি কোনো ইনহিবিশনস নেই আমার, আমি না খুব ফ্রি মাইন্ডের একটা লোক, এবং আমি সকলকে নিয়ে চলতে ভালোবাসি। এটা প্রথম থেকে, ফ্রম মাই ইনসেপশন আই উড সে, আমি সবাইকে নিয়ে আনন্দ করে থাকতে ভালোবাসি, এভাবেই আমি চলেছি। দিস ইজ হোয়াট আই ট্রাইড টু রিটেন। আমার জীবনে যারা যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলে, কেউই আমার জীবন থেকে বেরোয়নি এখনো পর্যন্ত, এতগুলো বছর ধরে তারা আমার সাথে আছে। কয়েকজন হয়তো বেরিয়েছে, তাও সেটা তাদের সাথে কোনো সমস্যার জন্য না। যেটা হয় না যে মাঝে মাঝে কর্মক্ষেত্রে একটা মানে সবাই ব্যস্ত, আমি ব্যস্ত, আমার বন্ধুরা ব্যস্ত, কিছু বন্ধু হয়তো ব্যস্ত, কয়েকজনের সাথে হয়তো একটু কানেকশন এদিক ওদিক হয়েছে। There are certain people who've left my life, there are a lot more who have joined me, and I'm so blessed. I always, I'm extremely thankful to my Almighty, because I feel so blessed to have such great people in my life, to have this beautiful life. Actually, this is something, life is something that has been gifted to me. মানে এটা তো আমার নিজের কোনো কৃতিত্ব নেই, নিঃশ্বাসটা নিচ্ছি সেটাও তো my Lord has gifted me with. So I'm so thankful and grateful to my Lord for every moment of my life. And even if I go through disappointments, see, we all go through disappointments, we all go through failures, we all go through a lot of ups and downs in our lives, and this is something which is very natural and very normal for everyone. কিন্তু মজাটা হচ্ছে যে the moment we start
accepting that whatever is happening or whatever happens for your good. তার মানে এটা নয় যে আমি কখনো নেগেটিভ থাকিনি, সেটা নয়, মানে আমি থেকেছি, মানে আমি এগুলো শিখেছি ওভার দ্য ইয়ার্স। ইটস আ প্রসেস বেসিক্যালি, ইউ কিপ অন লার্নিং। এবং সেখান থেকে আই টুক দ্য লেসন্স। দ্য মোর ইউ অ্যাকসেপ্ট what is given to you and the more you become grateful for that, trust me, the Lord gives you more. আরেকটা হচ্ছে my family, because পরিবার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস রূপসা। মানুষের মন তখনই ঠান্ডা থাকে, মানুষ তখনই বাইরে বেরিয়ে আনন্দ করে কাজটা করতে পারে, তার যেটা প্যাশন সেটা ভালো করে পার্সু করতে পারে যখন তার নিজের পরিবারটা ঠিক থাকে। এইটা কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি হয়, আমরা খুব ইমোশনাল লোক, তো আমরা মাঝে মাঝে আমাদের নানা রকম থটস আসতে থাকে, আমাদের ইমোশনাল নানা রকম টার্বুলেন্স হয়, কিন্তু এই সমস্ত কিছু পেরিয়ে, এই সমস্ত কিছুকে সাইডে রেখে, এগুলোকে বর্জন করে যদি নিজের পরিবারটাকে ভালোবেসে ধরে রাখা যায়, তাহলে তার থেকে বড় বোধহয় ওয়ার্শিপ কিছু হতে পারে না। কারণ এটা আমি রিয়েলাইজ করছি। সো মাই ফ্যামিলি ইজ ফোরমোস্ট প্রায়োরিটি ফর মি। মনের ভিতরে যে একটা মেসেজ, মানে কথাটা কি একটু গানের শুনে পেতে পারি? রাজা তোমারে সেলাম দিলাম, সেলাম সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। মহারাজা রাজা মশাই। তোর কোন গানটা মনে হয় যে এই গানটা মেসেজটা ইজ সামথিং জাস্ট ফর মি এন্ড ফর অল? রূপসা অনেক আছে, মানে কিভাবে একটা বল দি যদি জিজ্ঞেস। A song which is very close to my heart, very close. আমার পরানো যাহা তুমি তাই আমার তোমার ছাড়া এই জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরাণ যাহা। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাইব আমার যা। এবার বছর শেষের আড্ডা, তুই আমাকে একটু বল যে এই বছরে what has been the bestest things that have happened. We will talk about the things that brought a smile to your face. There are a lot of good things, brilliant things, fantastic, fantabulous things that have happened to me. প্রথমে আমি গানের কথা বলি। আমার স্পিরিচুয়াল গান দুটো, একটা হচ্ছে ভজ গৌরাঙ্গ, হ্যাঁ, প্রণাম বাংলা বলে একটা ইউটিউব চ্যানেল আছে, টাইমস মিউজিক বাংলা যেটা আর কি, ওদের ওই গানটা খুব হিট হলো, মানুষের খুব ভালো লাগলো। আরেকটা করলাম শ্রীকৃষ্ণের 108টা নাম। আমি প্রথম একটু স্পিরিচুয়াল গান রেকর্ড করলাম ফার্স্ট লাইফে, এবং দুটোই কিন্তু মানে
মানুষের খুব ভালো লেগেছে এবং প্রচুর মানুষ গানগুলো শুনেছে, দেখেছে। এখন তো গান লোকে দেখে, শোনে কম, মানে দেখাশোনা দুটোই একসাথে হয়। তো এইটা খুব ভালো আমার একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে। এরকম আমি কমেন্ট পেয়েছি যে ধর সামনে অঙ্ক পরীক্ষা, আমার খুব ভয় করছে, আপনার এই গলাটা শুনে, এই গানটা শুনে আমার ভয়গুলো কেটে গেল, মানে এরকম ধরনের। এবং অনেক অনেক প্রৌঢ়ারা আছেন যারা প্রচুর আশীর্বাদ করেছেন। এই দুটো গান আমি তোকে বলবো। নেক্সট হচ্ছে আমার যেটা হলো সেটা হচ্ছে যে আমি বাবু কাকা, মানে সন্দীপ রায়, আমি বাবু কাকা এই জন্যই বলি কারণ আমি ছোটবেলায় ওনার ছবিতে, মানে অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়েরই ওটা ছবি, উনি ছিলেন তত্ত্বাবধানে, ছবিটা সন্দীপ রায়েরই, গুপি বাঘা ফিরে এলো, তখন আমি ফার্স্ট প্লেব্যাক দিয়ে শুরু করি আমার গানের জার্নিটা। তোর এই 25 বছরটাকে যদি সাম আপ করতে হয় একটা গান which speaks of you, your life, your journey, your gratitude, your attitude, what would that one song be? 2025 Saheb Chatterjee, Saheb Chattopadhyay, 25 years in the industry. রূপসা, ওই ছোটবেলার গান, সবসময় মানব প্রকৃতি আর বিশ্ব প্রকৃতির যোগসূত্র না হলে কোনো কিছু সূচনা হয় না, ঠিক আছে? ওইটা সব থেকে ইম্পর্টেন্ট হয়। এই গানটার মধ্যে সেইটা আছে, আমার সেই ছোটবেলার গান। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখা, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, তার সুরে বুঝি জাদু আছে, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। Thank you so much once again. Hope to see you soon and very soon. Thank you. Tata.